জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজনে এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে মাঠে প্রশাসনকে নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বিভাগীয় কমিশনারদের সঙ্গে মত বিনিময়ে তিনি আরও বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। অভ্যুত্থানের জন্ম হলো, সেটাকে ধারণ করে সেটার স্পিরিট কে প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করব, সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা যেন চোখের লাগে। এই সুযোগটা যদি আমরা না বুঝি তাহলে বোধহয় আমরা ব্যর্থ হলাম। এই যে পরিবর্তনের সুযোগটা সৃষ্টি হয়েছে, এই সুযোগটা মেলে আমরা উপর থেকে হয়তো যা যা কাগজপত্র নির্দেশ যাচ্ছে সেটা একরকমভাবে আসবে, নিজের থেকে সেটাকে সম্প্রসারিত করতে হবে। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু, এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। এখন আয়ত্তে আনার সুযোগ আরো বেশি সৃষ্টি হয়েছে, আগের চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়েছে। সরকার বা আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে তাদের নির্বাচনের অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, বর্তমান কমিশন সম্পূর্ণ স্বাধীন, তাদের উপর বাইরের কোনো শক্তির চাপ নেই। আগামী নির্বাচন বিগত 3টি নির্বাচনের মতো হবে না বলে আশ্বস্ত করেন তিনি। নির্বাচন কমিশন ও নির্বাচনের প্রতি আস্থা ফিরিয়ে আনতে 6 মাস পর কমিশন ভোটারদের বাড়ি বাড়ি যাবে বলেও জানান সিএসি। দল করার অধিকার তো সবারই আছে, শাসনতান্ত্রিক অধিকার। আমাদের কিন্তু কোনো দল আমাদের এখানে রেজিস্ট্রেশন পাবে কি পাবে না সেটার আবার আলাদা বিধিবিধান আছে। আমাদের শর্ত যদি পূরণ হয় আমরা দিব, শর্ত পূরণ না হলে দিব না। তবে ওই পুরানো যে দলের কথা বলছেন এরা কিন্তু বহু আগে রেজিস্টার্ড, এটা আমাদের এখানে রেজিস্টার্ড। সুতরাং সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাদে করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এর দুইটার একটা হইতে হবে, এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব। সরকারকে সব রাজনৈতিক দলের সাথে বসে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সোমবার সকালে নাগরিক সমাবেশে একথা বলেন তিনি। আব্দুস সালাম বলেন, রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আধিপত্যবাদের পক্ষে শক্তিকে অপসারণ না করলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না বলেও মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের বিকল্প নেই। এ সময় শেখ পরিবারকে গণতন্ত্র হত্যাকারী পরিবার আখ্যায়িত করে তাদের দ্রুত বিচারের আহ্বান জানান তিনি। এই যে গণতন্ত্র উকি দিচ্ছে, মানুষের ভোটের অধিকার উকি দিচ্ছে, এটাকে যাতে আবার কেউ দাবিয়ে দিতে না পারে, তাই আপনি অনতিবিলম্বে সকল রাজনৈতিক দলকে নিয়ে বসে বারবার যে কথা বলছি সেই একই কথা, আপনি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন। দল যে কেউ গঠন করতে পারে, নির্বাচনও যে কেউ করতে পারে, কিন্তু বিশেষ মহল থেকে বিশেষ উদ্যোগে বিশেষভাবে দল গঠনের নামে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখল করার যদি স্বপ্ন দেখে তাহলে আপত্তি। একটা পরিবার, এই পরিবারে একটা ভালো লোক নয়, যে পরিবার আছে শেখ মুজিবের পরিবার। ঘৃণাস্তম্ভে শেখ হাসিনার ছবি মুছে ফেলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে পুনরায় আঁকা হয়েছে স্বৈরাচার বিরোধী গ্রাফিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার গ্রাফিতি শনিবার রাতে মুছে ফেলার চেষ্টা করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দুঃখ প্রকাশ করেন। রোববার রাতে ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে পুনরায় আঁকা হয় গ্রাফিতি। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, সারা দেশে স্বৈরাচারের চিহ্ন মুছে দেওয়ার চেষ্টা করছে একটি মহল। বলেন, গ্রাফিতি, দেয়াল লিখন আগামী প্রজন্মের জন্য রক্ষা করতে হবে।
শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ জমা দিয়েছে গুমের শিকার ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। সকাল ৯টায় ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমানের কাছে লিখিত অভিযোগ দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিশিষ্ট নৃবিজ্ঞানী অধ্যাপক রেহনুমা আহমেদ। এর আগে গত ১৮ ডিসেম্বর মাইকেল চাকমা মৌখিক অভিযোগ করেন। এ প্রসঙ্গে প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান বলেন, যে কাপড় দিয়ে মাইকেল চাকমার চোখ ও হাত বাঁধা হয়েছিল সেগুলোও জমা দেওয়া হয়েছে। গুলশান থানার একটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া শাহবাগ, হাতিরঝিল, মিরপুর উত্তরা পশ্চিম থানাসহ একাধিক থানার হত্যা মামলার গ্রেফতার দেখানো হয়েছে সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, শাহজাহান খান, আতিকুল ইসলাম, এবিএম ফজলে করিম চৌধুরী ও অ্যাডভোকেট মনোয়ার ইসলাম রবিনকে। সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতের প্রত্যেককে হাজির করে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে হাসানুল হক ইনুকে ৪ দিনের রিমান্ড ও বাকিদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুর রহমানের আদালত। এর আগে তারা বিভিন্ন দফায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন। সাবেক মন্ত্রী, এমপি তাদেরকে বিজ্ঞ আদালতে আজকে উপস্থাপিত করা হয়। তাদের মধ্যে আছেন যে জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক অবৈধ মন্ত্রী হাসানুল হক ইনু এবং শাহজাহান খান এবং সালমান এফ রহমান। গুলশান থানায় একটি হত্যা মামলা। এই মামলায় এজাহারভুক্ত আসামি হাসানুল হক ইনু, তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হাতে সোপর্দ করেন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে স্থানীয়দের হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে নগরের তালাইমারি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকালে রুয়েট শহীদ মিনার চত্বরে জড়ো হন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তালাইমারি মোড়ে এসে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। সেখানে ব্যানার হাতে 5 দফা দাবি তুলে বিক্ষোভ সমাবেশ শুরু করেন তারা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, হামলার সাথে জড়িত প্রত্যেককে দ্রুত সময়ে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এছাড়া আসামিদের রিমান্ডের বদলে জামিন ও অন্যান্য আসামিদের ধরতে না পারার বিষয়ে সুস্পষ্ট জবাবদিহি করার দাবি জানান তারা। রুয়েট ক্যাম্পাস ও এর আশেপাশে স্থানীয় সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে 2 ঘন্টার বেশি সময় ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখায় দুই পাশে তৈরি হয় যানজট। ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। প্রশাসন থেকে যেন যথাযথ পদক্ষেপ নেওয়া হয়, আমাদের যেন পরবর্তীতে আমাদের সেফটি নিয়ে যেন যাতে আমাদের চিন্তিত থাকতে না হয়। আজকে আমরা রাস্তা তখনই ছাড়বো যখন প্রশাসন থেকে আমাদের পূর্ণ সিকিউরিটির একটা রোডম্যাপ দিবে এবং তারা আমাদেরকে জানাবে কত ঘন্টার মধ্যে মূল যে আসামি তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। কুমিল্লার চান্দিনা উপজেলার মাথাইয়া বাজার ও চট্টগ্রামের উত্তর কাট্টলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। রাত 12টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার মাথাইয়া বাজারে আগুন লাগে। এতে পুড়ে যায় মিষ্টি, মুদি, কাপড় সহ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। পরে ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। অন্যদিকে রাত 2টার দিকে চট্টগ্রামের কাট্টলিতে একটি ফার্নিচার কারখানায় আগুন লাগে। ঘৃণাস্তম্ভে শেখ হাসিনার ছবি মুছে ফেলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে পুনরায় আঁকা শেষে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী মুজাহিদ শুভ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ভাই ওয়াইডে যাবো, একটু পর যাবো, আপনি এখান ঘোষণা অনুযায়ী দুপুর 1টা থেকেই আসলে জুতা নিক্ষেপ করার কথা ছিল
সাবেক প্রধানমন্ত্রী বা স্বৈরাচার শেখ হাসিনাকে নিয়ে যে স্তম্ভ তৈরি করা হয়েছিল, যেটিকে এখন ঘৃণা স্তম্ভ আসলে বলা হচ্ছে, সেটি একেবারে বরাবর একটা থেকে আসলে শুরু হয়েছে। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আসলে দেখতে পাচ্ছি যারা আসলে জুতা নিক্ষেপ করছে, এবং একজন আমাদেরকে বর্ণনাও দিয়েছে যে নতুন যে গ্রাফিতিটি করা হয়েছে সেটির শেখ হাসিনার ছবির নিচের অংশে যে রক্তের দাগ, এটি আসলে বোঝানো হয়েছে যে তিনি বিগত 15 বছর ধরে রক্তের ওপরে আসলে দাঁড়িয়েছিলেন। যেমন বলা হয়েছে যে এই সবশেষ 5 আগস্টের আগে যে সহিংসতার ঘটনা ঘটেছে, এখানে প্রায় 2000 বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আসলে হত্যা করা হয়েছে, সেটিরই প্রতীকী হিসেবে, এবং বিগত 15 বছরে যত হত্যা, খুন বা গুমের ঘটনা ঘটেছে সবকিছু মিলে আসলে তেমনভাবে তৈরি করা হয়েছে। তবে আপনি জানেন যে গত শনিবার রাতে আসলে 5 আগস্টের পর আসলে ঘৃণা স্তম্ভটি যেরকম ছিল সেটি আসলে রাতের আধারে আসলে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, যেটির কারণে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনি ক্ষমাও চেয়েছেন, এবং তিনি বলেছেন যে এটি আসলে অনিচ্ছাকৃত ভুল, এবং এরপর থেকে তিনি বলেছেন এটি একটি স্মারক দেবার মাধ্যমে এটি স্থায়ীভাবে এটি ঘৃণা স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। কিন্তু ছাত্ররা কিন্তু আসলে বসে থাকেনি। এই যে অপচেষ্টা হয়েছে ঘৃণা স্তম্ভটি মুছে ফেলার, সেটি রাতারাতি একদিন পরে আসলে তারা বিক্ষোভ করেছে। ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেছে। তারা বলেছেন যে স্লোগানে তারা বারবার বলছিলেন যে আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এই কথাটি তারা যেমন বলছিলেন, তারা একইভাবে বলেছেন যে যারা আসলে এই ছবিটি মুছে ফেলার চেষ্টা করেছে, কেবল স্বৈরাচারের দোসর হলে আসলে এটি মুছে ফেলা সম্ভব, তারাই আসলে এই অপচেষ্টাটি আসলে চালিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে যখন দেখছিলাম যে জুতা নিক্ষেপ শুরু হলো, কয়েকজন নারীকেও আমরা আসলে দেখেছি তারা এসে জুতা নিক্ষেপ করেছেন। আসলে আপনারা জানেন যে বিগত সময়ে মানুষের চোখের সামনে রাজপথে গুলি করে যে একেবারে 11-12 বছর বয়স থেকে শুরু করে একদম ঘরের জানালায় বসেও যে নিষ্পাপ শিশু, তারাও আসলে হত্যার শিকার হয়েছে। কোনো বয়সের মানুষই আসলে বাদ যায়নি, এই হত্যা থেকে আসলে তারা রেহাই পাননি। এইটি জনরোষে রূপান্তরিত হয়েছে। এই সব কিছু মিলে যদিও মানুষের মনের ঘৃণা আরও অনেক বেশি, তবে এটি প্রতীকী ঘৃণার অংশ হিসেবে আসলে জুতা নিক্ষেপ করা হচ্ছে। এবং আমরা দেখছি যে এখানে ছাত্রদের উপস্থিতি আসলে বেশি, এবং তারা বলছেন যে এটিকে আসলে স্থায়ীভাবে স্মারকের মাধ্যমে, যে কথাটি বলা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যেন এটি স্থায়ীভাবে সারা জীবন যেন এই স্তম্ভটি কোনোভাবেই যেন আসলে মুছে ফেলার চেষ্টা করা আসলে না হয়। এখন আপনি খুব একটি ব্যতিক্রমী একটি বিষয় দেখছি যে জুতা মারার পাশাপাশি একটি লাল রঙের স্তূপের মাধ্যমে নিক্ষেপ করা হচ্ছে, যেন মনে হচ্ছে যে তার স্তম্ভকে ঘিরে ওনাকে যে বারবার বলা হচ্ছে যে উনি রক্ত পিপাসু হিসেবে আখ্যা দিচ্ছেন। ছাত্ররা আমাদের সঙ্গে কিছুক্ষণ আগেও কথা বলেছেন, সেটিও আসলে নিক্ষেপ করা হচ্ছে, রং নিক্ষেপ করা হচ্ছে। মূলত এটি আসলে তারা কতক্ষণ পর্যন্ত চালাবেন আমরা এটি আসলে জানি না। তবে বিষয়টি হচ্ছে যে শুধুমাত্র খুন নয়, বিভিন্ন সময়ে যে বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে যে ভেঙে পড়েছে, বিভিন্ন ধরনের লুটপাটের ঘটনা ঘটেছে, নির্যাতনের ঘটনা ঘটেছে, গুমের ঘটনা ঘটেছে, এবং জেলখানায় অনেক বিভিন্ন রাজনৈতিক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। শান্তিতে নোবেল জয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই। স্থানীয় সময় রোববার বিকেলে জর্জিয়ার প্লেইন্স শহরে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 100 বছর। প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে শোক ও সম্মান হোয়াইট হাউস এবং ক্যাপিটাল হিলের পতাকা নামানো হয়েছে। শোক জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন, নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অন্যান্য মার্কিন নেতারাও। এছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা সহ বিশ্ব নেতারাও জিমি কার্টারের মৃত্যুতে শোক জানিয়েছেন। ডেমোক্র্যাট নেতা জিমি কার্টার 1977 সাল থেকে 1981 সালে
সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট ছিলেন। জর্জিয়ার চীনাবাদাম চাষি থেকে মার্কিন প্রেসিডেন্ট হয়ে অর্থনীতি এবং ইরানের জিম্মি সংকটের সাথে লড়াই করেছিলেন তিনি। এছাড়া ইসরায়েল ও মিশরের মধ্যে শান্তি স্থাপনেও ছিল ভূমিকা। দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে রোনাল্ড রেগানের কাছে হেরে 56 বছর বয়সে রাজনীতি থেকে অবসরে যান তিনি। তবে হোয়াইট হাউস ছাড়ার পর আবারও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের সুনাম ফিরে পান জিমি কার্টার। নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন 2002 সালে। বিপিএলের টিকিট না পাওয়ায় মিরপুরের স্টেডিয়ামের বাইরে ভাঙচুর করেছে দর্শকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এ ঘটনার এখন পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে। স্টেডিয়ামের পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও। এর আগে সকাল থেকে টিকিটের জন্য অপেক্ষমান দর্শকরা অফলাইন এবং অনলাইনে না পেয়ে একসময় ক্ষোভে ফেটে পড়ে তারা। এক পর্যায়ে স্টেডিয়ামের 2 নম্বর গেটের এক অংশ ভেঙে ফেলে বিক্ষোভধারা। এ সময় পুলিশি বাধা দিতে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় দর্শকরা। সাধারণত বিগত আসরগুলোতে বিপিএল শুরুর কয়েকদিন আগে টিকিট সংগ্রহ করতে পারতেন দর্শকরা। তবে এবার দেশের ঘরোয়া এই আসর শুরুর একদিন আগে বিসিবি টিকিট বিক্রির কার্যক্রম শুরু করায় তৈরি হয় এমন জটিলতা। শেষ করছে এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon.tv।